হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমাদের এখানেই 5 দিন মতন হতে চললো টানা বৃষ্টি হচ্ছে। আজকের দিনটাও তার ব্যতিক্রম ছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আজ যাচ্ছি একটু ডক্টরের কাছে। কয়েকদিন ধরে যেমন জ্বর তেমন ঠান্ডাও লেগেছে, তাই ভাবলাম আজ একটু ডক্টর দেখিয়ে আসি। প্রথম দিকে ভেবেছিলাম সেরে যাবে, তো দেখলাম যে না, এটা কিছুতেই সারছে না। এখন যদিও শরীর অনেকটাই ভালো রয়েছে, জ্বরটা অনেকটা কমে গেছে, তবে প্রচণ্ড কাশি হয়েছে, যেটা এখনও ঠিক হচ্ছে না। তাই ভাবলাম যাই আর দেরি না করে ফাইনালি ডক্টরটা দেখিয়েই আসি। এই কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, থামার নামই নিচ্ছে না। ঘরে থেকে থেকে এক প্রকার বোর হয়ে গেছি। আর এদিকে শরীরটাও ভালো না যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসব। সে যাই হোক, চলুন তাহলে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলেও এসেছি। আর বৃষ্টিতে দেখেছেন গোলাপের পাপড়িগুলো কিভাবে ঝরে পড়েছে মাটিতে, মনে হচ্ছে মুক্তো ছড়ানো রয়েছে। আমাদের ডক্টর রুম ছিল সেকেন্ড ফ্লোরে। যাওয়া মাত্রই যখন রিসেপশনে ঢুকলাম, দেখে মনেই হচ্ছিল না এটা কোনো রিসেপশন, মনে হচ্ছিল কোনো একটা ঘরে ঢুকে পড়েছি। একদম ঘরোয়াভাবে সাজানো ছিল জায়গাটা। আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 7টার সময়, তাই আমরা ওই 6টার দিকে ঘর থেকে বেরিয়ে গেছি। ইতিমধ্যে আমার ডক্টর দেখানোও হয়ে গেছে, তবে উনি বললেন যাওয়ার সময় একটা ব্লাড টেস্ট করে যেতে। আমি তো ভাবতেই পারিনি ওনারা আজ আমায় ব্লাড টেস্টও করতে দেবেন। সে যাই হোক, খুব বেশি রক্ত নেয়নি, একদম অল্প করেই নিয়েছে। ছোটোবেলায় যদি ডক্টর কোনো কারণবশত বলতো ব্লাড দিতে হবে, তখন ওই বাকি বাচ্চাদের মতন আমিও ভীষণ ভীষণ ভয় পেতাম। তবে ঘটনাক্রমে আমি ছোট থেকে এত রক্ত দিয়ে এসেছি, এখন ওই 2-1 বোতল রক্ত আমার কাছে জল ভাতের সমান, তাই আজও খুব একটা কষ্ট হয়নি। আরও তো ছোটোবেলায় রক্ত দিলে কতক্ষণে ভাবতাম ঘরে গিয়ে দুধ আর ডিম খাবো। আরও তো 2-1 দিন এমন ভান করে থাকতাম যেন কী না কী হয়েছে। তবে এখানে তো একেবারেই অন্যরকম। ব্লাড তো দিয়ে এসেছি ঠিক আছে, তবু ওই সকালে আমরা ভেবে এসেছিলাম যে বাড়ি যাওয়ার সময় একটু বাজার করে নিয়ে যাব। তাই আবার ডক্টর দেখিয়ে সোজা চলে এসেছি ইন্ডিয়ান বাজার থেকে বাজার করতে। আজ একটু মাছও নেব আর কিছুটা মাটনও নিয়ে যাব, তবে মাছ খুব বেশি একটা নেব না। বাড়িতে আমার প্রচুর মাছ রয়েছে, তবে আজ আমি একটা কাতলা মাছ বা বড় দেখে রুই মাছ নিয়ে যাব। আর এই কাতলা বা রুই মাছ আমি সবসময় এমার্জেন্সির জন্যই নিয়ে যাই, যখন আমার খুব একটা রান্না করতে ইচ্ছা করে না। এই কাতলা বা রুই মাছটাই এমন, যেটা বরফ ছাড়তে খুব বেশি সময় লাগে না। আর তাছাড়াও যদি কখনো রাতের দিকে আমি মাছ বের করে রাখতে ভুলে যাই, বা মাছ হয়তো রান্না করার প্ল্যান ছিল না, হঠাৎ করে আমি রান্না করব, তখন এই মাছগুলো বের করি। শুধু একটা মাছের ঝোল করলেই আমার সেই দিনটা চলে যায়। তাই যেদিন যেদিন আমার রান্না করতে ইচ্ছা করে না বা কম কিছু রান্না করতে ইচ্ছা করে, সেদিন এমার্জেন্সি হিসাবে আমি এই কাতলা মাছ বা রুই মাছ এগুলো ব্যবহার করি। তো চলুন, এদিকে কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি কিছু ছোট মাছও নিয়েছি, খুব বেশি না, 2 ধরনের ছোট মাছ নিয়েছি। আর এখানে আজ প্রচুর মিষ্টি দেখে ও বলছিল এখান থেকে মিষ্টিও নিয়ে যাবে। আর সেই সঙ্গে এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা কাসুন্দি। ব্যাস, আমাদের এইটুকুই বাজার করার ছিল এখান থেকে। এত সকালে যদিও এনারা মাছ কাটে না, আমরা এই দোকানের সামনে প্রায় আধ ঘন্টা মতন বসেছিলাম, তারপরে এই মাছ কাটার দাদা এসেছেন। তো মাছটাকে আমরা কাটতে বসিয়েছি, আর এদিকে দোকানের যে দাদা ছিলেন উনি বললেন আজ বেশ ভালো বেবি গোট এসেছে, তাই ভাবলাম কিছুটা মাটনও আমরা সঙ্গে করে নিয়ে যাই। আমি যতবার এখানে আসি ততবার যখন মাছ কাটে আমি মন দিয়ে ভিডিও করি। আমার খুব ভালো লাগে এখানকার এই মাছ কাটাটা দেখতে। প্রত্যেকবার আসলে আমি শুধু এই মাছ কাটার অপেক্ষায় থাকি, কতক্ষণে উনি মাছটা কাটবেন আর আমি কতক্ষণে আমার ক্যামেরাটা এখানে সেট করব। মাছটা এতটাই বড় ছিল, কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেছে। আর খুব বেশি বাকি নেই, মাছ নেওয়ার পরে আমরা একটু মাটন নিয়ে নিয়েছিলাম।
আর আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমরা মাটন বা মাছ নিতে হলে বেশিরভাগ সময় এই দোকানটাতেই আসি। তাই এখানে দাদা আমাদের মোটামুটি চিনে গেছেন। আজকের মাটনটা কাটার সময় ওই দাদাই বলে দিচ্ছিলেন কেমন করে পিসগুলো কাটলে ভালো হবে। তো সেইভাবেই আরেকজন দাদা আমাদের পিসগুলো খুব সুন্দরভাবে কেটে দিয়েছিলেন। তো চলুন, এদিকে মাটন কাটা প্রায় শেষের দিকে। আর আমরা যেহেতু অনেক আগে আগে আর চলে এসেছি বাজারে, ওনারা কিছুই সেভাবে বের করতে পারেনি। যখন আমরা সব কিছু নিয়ে বের হব তখন দেখলাম ওনারা পুঁই শাকের এই বক্সটা বের করেছে। আর এত সুন্দর টাটকা পুঁই শাকগুলো দেখার পর আমার তো খুব ভালো লাগলো দেখে। তাই আমি ভাবলাম আজ একটু বেশি করে পুঁই শাক নিয়ে যাই। অল্প করে কিছু পুঁই শাক নিয়েছিলাম, যার দাম নিয়েছিল $6.5। মানে ভাবা যায় এখানে পুঁই শাক কত দামে বিক্রি হয়। তবুও এত দাম নিলেও কিন্তু প্রত্যেকটা শাকের আগা ছিল আর খুব টাটকা ছিল। এদেশে পুঁই শাক আমি 2-1বার কিনেছি, তবে খুব বেশি একটা আগা দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, শাক নেওয়ার পর ওই এই মিষ্টিগুলো নিয়ে এসেছে। ওর নাকি খুব এই মিষ্টিগুলো দেখে খেতে ইচ্ছা করছিল। অনেক ধরনের মিক্সড মিষ্টি, আর তার সঙ্গে আমরা একটা দই নিয়েছিলাম, টক মিষ্টি দই। এই প্রথমবার বাংলাদেশি দোকান থেকে দই মিষ্টি নিলাম। দেখি বাড়ি গিয়ে যদি খেতে ভালো লাগে পরের বার আবার আসলে তখন আবারও নিয়ে যাব। আর এদিকে আমাদের বাজার শেষ করে আমরা এখন সোজা ঘরের দিকে রওনা দিয়েছি। আর যেহেতু হসপিটালে গিয়েছিলাম, বাড়িতে এসে স্নান করে নিয়েছি। আর আজকে খুব বেশি কিছু রান্না করব না, ভাবলাম প্রত্যেকবার মাটন নিয়ে আসে সেটা 2-3 দিন পরে গিয়ে রান্না করি। আর আজকের মাটনটা যেহেতু খুব ভালো ছিল, তাই ভাবলাম আজ শুধু মাটন আর ভাত রান্না করা হবে। খুব বেশি কিছু আজ রান্নাও করতে ইচ্ছা করছে না, আর তাছাড়া শরীরটাও এখনও অতটা ভালো হয়নি। তো চলুন, এদিকে মাটনগুলো নিয়ে নিয়েছি আমি। মাটনটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এগুলো ছিল মাটনের পিস। ওই দাদা খুব সুন্দর করে মাটনের পিসগুলো আমাদের কেটে দিয়েছে। আর আমি ভেবেছিলাম আজকে মাটনটাকে আমি খুব সিম্পলভাবে রান্না করব। আর সত্যি কথা বলতে দেশে থাকতে আমি কখনো মাটন রান্না করিনি, মা বা দিদিই রান্না করতো। আমি যতটুকু শিখেছি এদেশে এসেই শিখেছি, বিশেষ করেই মাটন রান্নাটা। সেই জন্য আমি খুব সিম্পল ওয়েতে মাটন রান্না করতে পারি না। যখনই রান্না করি ওই তেল মশলা ভালো করে কষিয়েই রান্না করি। এদিকে প্রথমে আমি মাটনটাকে কিছুটা সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। তো আমি সেই জন্য তার মধ্যে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, আর কিছুটা গোটা গরম মশলা, সর্ষের তেল, হলুদ, লবণ, আর দিয়েছি 2টো গোটা রসুন। আর এই মাটনের মধ্যে গোটা রসুন দিলে না এর ফ্লেভারটা এত ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আর এই মাটনের মধ্যে গোটা রসুন দেওয়াটা, এটা আমি অনেক ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে একজন কাকিমা আছে, রূপা কাকি, ওই কাকিমাকেই দেখতাম দিতে। তারপরে ওই কাকিমার কাছ থেকেই দেখে এটা আমার শেখা। তারপরে মাকে বলতাম যে তুমি মাটন রান্না করলে গোটা রসুন দেবে, খেতে ভীষণ ভালো লাগে। তাই এখন আমি নিজে মাটন রান্না করলে গোটা রসুন দিই। আর ওই কাকিমার কথা আমার খুব মনে পড়ে। রূপা কাকিমা আমার ভ্লগ দেখে, তাই কাকিমাকে বলছি অনেক থ্যাংক ইউ। তোমারই শেখানো একটা জিনিস যেটা আমি এখন আমার নিজের রান্নাঘরে অ্যাপ্লাই করি, আর হয়তো সারা জীবন করেও যাব। তো যাই হোক, ওদিকে মাটনটাকে ম্যারিনেট করে রেখে একপাশে আমি একটু ডুমো ডুমো করে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু সেই ভোরবেলায় 6টার সময় বেরিয়েছি, তেমনভাবে তো কিছু খাওয়া হয়নি। তাই আসার সময় আমরা কয়েকটা সিঙ্গারা নিয়ে এসেছিলাম। আরও বাড়ি এসে স্নান পুজো সেরে রান্না করতে করতে তো একটু দেরি হবে, সেই জন্যই আর কি সিঙ্গারাগুলো নিয়ে আসা। তাই রান্নার মাঝখানে এখানে একটু খেয়ে নিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ ভাজার জন্য বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এদিকে আজ আমি একটু মশলা বেশি করে বেটে ফেলেছিলাম, তাই অর্ধেকটা মশলা আমি ফ্রিজে রেখে দিলাম। যদিও আমি খুব বেশি মশলা একসঙ্গে বানাই না, তবুও জানি না আজকে কি করে বেশি হয়ে গেল। এরপর যখন মশলাটা খুব ভালো করে কষে এসেছে, তখন ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ আমি ম্যারিনেট করতে পারিনি মাটনটাকে, ওই 20 মিনিট মতন রেখেছিলাম, কারণ এখন আর বেশি দেরি করলে হবে না। একেই তো সকালে ব্লাড দিয়ে এসেছি, তার উপরে রান্না করতে করতেও অনেকটা সময় লেগে যাবে, তাই আর খুব বেশি দেরি করলাম না। এরপর যখন মাটনটা কষে এসেছে, তখন এই আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাটনের মধ্যে দিয়ে দিলাম।
এরপর মাটনটাকে ভালো করে কষিয়ে আমি তাতে বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। আর এখন এই মাটনটাকে আমি সোজা দেবো প্রেসারে কয়েকটা সিটি দিয়ে আবার এই ঝোলের মধ্যে আমি নামিয়ে কিছুটা সময় রান্না করব। খুব সামান্য পরিমাণে এর মধ্যে আমি ঝোলটাও দিয়ে দিলাম। রসুন আর আলুটা আমি দিইনি, ওটা প্রেসারে দিলে একদম গলে যাবে, তাই ওটাকে বাইরে রেখেছি। আর এখন আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব, যেটা মাটনের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। এর মধ্যে অনেক ধরনের মশলা রয়েছে, ওই সাজিরে, সামরিচ, ছোট এলাইচি, বড় এলাইচি, একটু জায়ফল। মোট কথায় প্লেটের মধ্যে যা যা ছিল সব কিছু এখন আমি হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ওভেনটা বন্ধ করে দিয়ে এসেছি। ততক্ষণে চলুন আরও একটা কাজ সেরে নিই। সেদিন আমরা ওয়ালমার্টে গিয়ে এই বার্ড ফিডারটা দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন তো গরমকাল পড়ে গেছে, আর আমাদের ব্যালকানিতে রোজ দেখি নিত্য নতুন পাখির আনাগোনা। তাই ওদের কথা ভেবেই ওদের খাবারের জন্য এই ঘরটা নিয়ে এসেছি। এটা দেখতে কিন্তু একেবারে ঘরের মতন, তবে ওই যে পাতলা কাচের আবরণটা রয়েছে ওর ভেতরে খাবারটা থাকবে, আর ওই কাচের নিচে একদম যে ছোট্ট ফাঁকাটা রয়েছে সেটা দিয়ে খাবারগুলো বের হবে। জিনিসটা বেশ পছন্দ হয়েছে আর খুব সুন্দরও দেখতে, তাই এটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আর আজকে যেহেতু বাড়িতে রয়েছে, ভাবলাম এই সুযোগে ওকে দিয়ে এটা লাগিয়ে রাখি। আর এর সঙ্গে সঙ্গে আমি পাখিদের কিছু খাবারও নিয়ে এসেছি, যেটা এখন এই ঘরের মধ্যে দিয়ে দেব। তবে এখানে তো আমরা একটা জিনিস ভুল করেছি, পাখিরা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যে জলও খায় সেটা আমাদের মাথাতেই ছিল না। তাই ওদেরকে জল দেওয়ার জন্য আমাদের আলাদা করে কিছু আর আনা হয়নি। ভাবছি এর পরে যেদিন যাব অবশ্যই ওদেরকে জল দেওয়ার জন্য কিছু একটা নিয়ে আসবো। আর আমি বরাবরই পশু পাখি আর গাছপালা লাগাতে খুব ভালোবাসি, তাই আমাদের দেশে আমি কখনো দেখিনি এভাবে আলাদা ঘর বানিয়ে তাদেরকে খাবার দেওয়া হয়, বা দিলেও সেটা আমার জানা নেই। আমি এদেশে এসেই দেখেছি পাখিদের জন্য ওইভাবে আলাদা ঘর, তার মধ্যে খাবার দেওয়া হয়। তাই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা কিছু নিয়ে আসবো। কিছুদিনের মধ্যে এত গরম পড়বে, পাখিদেরও তো একটু খাবার খেতে হয়, জল খেতে হয়। আর তাছাড়াও বাড়ির সকল সদস্যরা মিলে পাখিদেরকে খাবার বা জল দেওয়া এগুলো খুবই শুভ বলে মানা হয়। তাই দুজনে মিলেই আমরা নিজে হাতে করে পাখিদের খাবার দিলাম। এখন দেখার পালা কতক্ষণ এখানে পাখি আসে। আমি তো আর চাতক পাখির মতন হাঁ করে বসে থাকবো এখানে কতক্ষণে পাখি আসে সেটা দেখার জন্য। এদিকে বাইরের কাজটা সারতে সারতে প্রেসারে কয়েকটা সিটি দিয়ে মাটনটাকে নামিয়ে নিয়েছি। এরপর তো এর মধ্যে আরও কিছু মশলা দেওয়া হবে, তার আগে ভাবলাম কিছুটা কষা মাংস তুলে নিই। আমরা এই কষা মাংস খেতে খুবই ভালোবাসি, তার সঙ্গে যদি 1 পিস করে আলু হয় তাহলে তো কোনো কথাই নেই। আর ও যেহেতু আজ ঘরে রয়েছে, তাই দুজনে মিলে একসঙ্গে কষা মাংস খেতে ভালো লাগে। একা একা থাকলে আবার এতটা ভালো লাগে না, আর আমি খাইও না। আর এদিকে যে মশলাটাকে আমি তাওয়ার উপর বসিয়ে রেখে গেছিলাম সেটা একেবারে ঠান্ডা হয়ে এসেছে, সেটাকে এখন আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এদিকে ঘরে এসেও একপাশে দেখলাম ভাতও বসিয়ে দিয়েছে, আর আমার মাটনটা প্রায় হয়ে এসেছে। শুধু শেষের দিকেই মশলাটা দেব আর কিছুটা কাঁচা লঙ্কা দেব। মাটনের মধ্যে যে একটা দুধ গন্ধ থাকে, কাঁচা লঙ্কা দিলে সেই গন্ধটা অনেকটা চলে যায়, আর কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার যোগ হয়, যেটা আমাদের খুব ভালো লাগে। আর এদিকে আমি মশলাটাকেও বানিয়ে নিয়েছি। একদম শেষের দিকে আমি যে কাঁচা লঙ্কাগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ মতন কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে যে মশলাটা আমি একটু আগে বানালাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। এটা প্রায় হয়ে এসেছে। আর আজকে মাটনটা আমি খুব বেশি একটা শুকনো শুকনো করিনি, একটু ঝোলঝোলই করেছি। এখন এই মশলাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ব্যাস নামিয়ে নেব। আর যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই তাড়াহুড়ো করে রান্না করার জন্য ভেবেছিলাম এক তরকারি আর ভাতই রান্না করব। তা ওই এক মাটন রান্না করতে আমার এতটা সময় লেগে গেল। এখন ভাবছি পাশে যদি আরও 2-3টে সবজি বসিয়ে দিতাম অনায়াসে হয়ে যেত। তো যাই হোক, অবশেষে আমার রান্না কমপ্লিট। আর বেশি দেরি করব না, কারণ দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে যেহেতু মাটন রান্না হয়েছে আর ও ঘরে রয়েছে, তাই আমি দেশ থেকে নিয়ে আসা আমার সেই শখের থালাখানা বের করেছি। আর আজ এক্সট্রা করে বাটি বের করিনি, কারণ শুধু মাটনই তো, আর আলাদা করে কী বা বাটি বের করব। তো চলুন, দুজনের প্লেট আমাদের রেডি। এখন আর কথা না বলে বসে পড়ি। কেমন হয়েছে খেতে বলো? ভালো লাগছে? খুবই ভালো হয়েছে।
টেস্ট হয়েছে, ঝাল হয়েছে কেমন? বিশাল, যেমন ঝাল ঠিক তেমনই টেস্ট। আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার। খাবার খাওয়া শেষ করে আমি তো এসে বসে পড়েছি এখানে চেয়ারে, দেখার জন্য যে পাখি এসেছে নাকি। তা দেখলাম যতক্ষণ আমরা লাগিয়েছি তার মধ্যে পাখি এখনও আসেনি। আসলে ওরা হয়তো বুঝতেই পারেনি যে এখানে খাবার দেওয়া হয়েছে। ধীরে ধীরে হয়তো 2-1 দিন গেলে ওরা আসবে। বাইরে এখন প্রায় অন্ধকার হয়ে গেছে, কিন্তু তবু আমরা এখন হাঁটতে যাব। খেয়ে দিয়ে একটু রেস্ট করতে করতে দেখলাম দেরি হয়ে গেছে। সকালের দিকে ঝড় বৃষ্টি হয়েছে, তবে এখন রাস্তাঘাট একেবারে পরিষ্কার। তবে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর ওই রোজ বিকালে যেহেতু আমি হাঁটতে বের হই, ওর যদিও আসা হয় না, তবুও আজকে যেহেতু ঘরে রয়েছে তাই দুজন মিলে বেরিয়েছি। আর এদিকে সামনের দিকে দেখছি আকাশটা মেঘে পুরো কালো হয়ে রয়েছে। তো চলুন মেঘ না দেখে একটু ঝটপট করে হাঁটা আরম্ভ করি, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। এই দিকটাতে পুরো জঙ্গল। তো চলুন এদিকে আমরা হাঁটতে থাকি। আজকের ব্লগটা সেই সঙ্গে খুব একটা বেশি বড় করব না। আর আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লগগুলি যদি আমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।